নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে আপনাদের শোনাচ্ছিলাম মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ, আজ 46তম তথা শেষ অধ্যায়। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করি। বাড়ি ফিরে এসে কিছুদিন বড় অবসাদ আর বিষণ্ণতার মধ্যে কাটল। কিছুই আর ভালো লাগছিল না। পিছাড়ার খালের জগতে তখন কোনো সঙ্গী সাথী আর নেই। যাদের কোনো গতিই নেই তারাই শুধু আছে। সে কি ভীষণ নিঃসঙ্গতা এবং নৈরাশ্য। সহপাঠিনীদের পরীক্ষা তখনও শেষ হয়নি। তারা হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার পর বাড়ি আসবে, তখন হয়তো তাদের সাহচর্য পাব। আপাতত আমি নির্বান্ধব, নিষ্কর্মা। বইপত্তর পর্যন্ত নেড়ে দেখতে ইচ্ছে করে না। সবচেয়ে অসহনীয় হলো দুপুরবেলাটা। বাড়ির বিশালকায় থামগুলোর খিলানের খাঁজে জালালি কবুতরগুলো সারা দুপুর হুম হুম করে ডেকে আমার শূন্যতা বোধ যেন আরো বাড়িয়ে দেয়। বুকের মধ্যে সব সময় হু হু করে। প্রকাণ্ড আকারের প্রাচীন ঘরগুলো যেন গিলে খেতে আসে। বিকেলে খালপাড়ের দিকে একটু ঘুরতে যাই। তখন দু একজন মুসলমান বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ হয়। দু চারটে কথা বলি, নচেত সমস্ত দিনে কথা বলার সুযোগ বা ইচ্ছে হয়ই না। এই সব মুসলমান বন্ধু বান্ধব কেউই পড়াশোনা করার মধ্যে নেই। চাষবাস গেরস্থালি নিয়েই তাদের জগৎ। একটা সময় যখন আমি স্কুলে যাওয়া শুরু করিনি, তারাই আমার দোসর ছিল। তাদের সাথেই তখন মেলামেশা, খেলাধুলো, গরু চড়ানো। কিন্তু মাঝখানের এই স্কুল এবং কলেজ জীবন আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগে তাদের সাহচর্যে যে অনাবিল আনন্দ পেতাম, এখন আর তা পাই না। ব্যাপারটা এরকম না হলেই হয়তো ভালো ছিল। তাহলে অন্তত আমার বৌদ্ধিক অভাববোধটা গড়ে উঠত না। আমিও তাদের মতো সহজ সরল জীবনে অভ্যস্ত হয়ে তাদের সঙ্গে একাত্ম থাকতে পারতাম। এখন না ঘরকা না ঘাটকা। এই রকম কিছুদিন নিঝুম অকর্মা থাকার পর ভাবলাম, যখন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আমার নেই, তখন কিছু রোজগার করার চেষ্টা করি না কেন? স্কুলের ছাত্রছাত্রীদের পড়িয়ে 2 পয়সা রোজগার করতে পারলে সময়ও কাটে, সংসারের উপকারও হয়। কীর্তিপাশা, তারপাশা ইত্যাদি আশপাশের গ্রামের কয়েকজন ছাত্রছাত্রী জুটিয়ে নিলাম। এক ছাত্রের বাড়িতে পড়ানোর বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে সকাল সন্ধে ওই কাজ নিয়েই ব্যস্ত থাকলাম। ইতোমধ্যে সহপাঠিনীদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তারা সব গ্রামে ফিরে এসেছে। মাঝে মাঝেই তাদের কারো কারো বাড়িতে পড়াশোনার আড্ডা জমতে লাগলো। কীর্তিপাশা স্কুলের একজন নবীন মাস্টারমশাই এই সময় আমাদের নিয়ে খুব উৎসাহের সঙ্গে আধুনিক বাংলা কবিতার একটি পাঠ চক্র গড়ে তোলেন। আমরা তখনও পর্যন্ত ওখানে আধুনিক কবিতা পড়া দূরের স্থান, কোনো আধুনিক কবির নামও শুনিনি। সাহিত্যের প্রতি ভদ্রলোকের বিলক্ষণ ভালোবাসা ছিল। তিনি প্রায়শই ঢাকা যেতেন এবং সেখান থেকে জীবনানন্দ, বিষ্ণু দে, অজিত দত্ত তথা কল্লোলযুগীয় কবিদের রচনা নিয়ে আসতেন। কবি বলতে আমরা তখনও রবীন্দ্রনাথ, নজরুল, কায়কোবাদ, সুফিয়া কামাল, জাসিমউদ্দিন ইত্যাদিদের জানতাম এবং তাদের রচনাই পাঠ করেছি। নতুন আঙ্গিক এবং ভাবধারার কবিদের সঙ্গে আমাদের পরিচয় এই প্রথম। এই সব কবিদের কবিতা এবং তার আলোচনা আমাদের খুব গভীরভাবে নাড়া দিল। আমরা সবাই রাতারাতি কবি হবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সে চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। আমাদের মধ্যে কেউই কোনো দিন কবি হতে পারেনি। এইসব নিয়ে যত মাতামাতিই করি না কেন, উদ্দেশ্যহীন জীবনযাপনের গ্লানি এবং বিষণ্ণতার হাত থেকে অব্যাহতি পাচ্ছিলাম না। গোটা জীবন সামনে পড়ে রয়েছে। মাথার ওপর বিরাট এক সংসার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এই দেশে সামান্য শিক্ষাটুকু যা অর্জন করেছি, তা অবলম্বন করে কোনোদিন আর্থিক সমস্যার অবসান হবে এরকম সম্ভাবনা আদৌ ছিল না। তাই ছাত্র পড়ানো আর কাব্যচর্চা আমার দুর্ভাবনাকে কিছুমাত্র দূর করতে পারল না।
বন্ধু বান্ধবরা আমার বিষয়ে আদৌ উদাসীন ছিল না। তারা প্রায়ই আমাকে কলকাতায় দাদাদের কাছে চলে যাওয়ার পরামর্শ দিত, কিন্তু আমি কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। সম্পূর্ণ নির্বান্ধব দেশে এতগুলো ভাই বোন এবং মা বাবাকে অসহায় রেখে যাবার কথা ভাবতে পারছিলাম না। ভারত পাকিস্তান দু দেশের পারস্পরিক সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভারতের তরফ থেকে কোনো অপছন্দের কাজ হলেই তার জন্য সংখ্যালঘুদের ওপর একটা অকারণ রাষ্ট্রীয় এবং সাম্প্রদায়িক চাপ সৃষ্টি হতো। এই ব্যাপারটা ওই প্রত্যন্ত গ্রাম সমাজেও আমরা বেশ অনুভব করতাম। কারণে অকারণে উত্ত্যক্ত করা হতো এবং ফলে আমাদের আতঙ্ক বেড়েই চলত। এমনকি খেলার মাঠে, কোনো যাত্রাপালার আসরে বা সামাজিক মিলনের যে কোনো স্থানেই আমরা এই সময়গুলোতে ভয়ে জুজু হয়ে থাকতাম। কোনো রকম মৌলিক অধিকার বা স্বাধীনতা আমাদের ছিল না। কিছু পড়াশোনা করার জন্য এবং কিছুদিন শহরের জীবনযাপন করার জন্য আগের চাইতে অনেক বেশি করেই এই সময়টাতে আমি সংখ্যালঘু জীবনের তিক্ততা আগের চাইতে অনেক বেশিভাবে উপলব্ধি করতে পারছিলাম। একদিকে নিজস্ব সমাজের চূড়ান্ত অবক্ষয়, আর্থিক দৈন্য এবং সাংস্কৃতিক অবনতি, অন্যদিকে সংখ্যাগুরু সম্প্রদায়ের অবহেলা, অসম্মান এবং চাপা ক্রোধ। এই উভয় প্রকার পরিস্থিতির জাঁতাকলে যতই নিষ্পিষ্ট হচ্ছিলাম, ভবিষ্যৎ সম্পর্কে ততই হতাশা পেয়ে বসছিল। ক্রমশ এই অবস্থা সহ্যের অতীত হয়ে গেলে একদিন স্থির করলাম, বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে চলে যাব। মাকে শুধু জানালাম আমি কিছুদিনের জন্য বরিশাল যাচ্ছি। আসলে আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। এই সময়টিতে বরিশালের দাদার দেয়া পরিচয়পত্রটি আমার বেশ কাজে লেগেছিল। বরিশাল গিয়ে দু একদিন এখানে ওখানে থেকে ঠিক করলাম কিছুদিন লঞ্চে লঞ্চে ঘুরে বেড়াই না কেন। কিছুই তো কাজ নেই। গোটা বরিশাল জেলা নদীময়। কোথাও যেতে হলে জলপথ ছাড়া পথ প্রায় নেই। হাতে টিউশনির মাইনে বাবদ কিছু পয়সা ছিল। দু একদিন লঞ্চে এদিক ওদিক ঘোরাঘুরি করে খালাসি সারেংদের সঙ্গে দিব্য একটা সম্পর্ক হলো। তাদের সঙ্গে এটা ওটা কাজকর্ম করে দুবেলার খাবার সংস্থানটা করে নিতে পেরেছিলাম। বাড়ি থেকে আসার সময় ঝোলাটার মধ্যে জামা কাপড় এবং খান দুতিন বইপত্র নিয়ে এসেছিলাম। একেবারে তোফা ব্যবস্থা। সারাদিন ভেসে বেড়ানো, রাতে লঞ্চেই থাকা খাওয়া, যেন লঞ্চেই চাকরি করি। খালাসিদের নানা রকম কাজ, আবার টিকিট চেকারদেরও কাজ আছে। কয়েকদিনের মধ্যেই খালাসিদের ফাই ফরমাস খাটা থেকে টিকিট চেকারদের সাগরেদি করার পদোন্নতিটা হয়ে গেল। এবার সারেং সাহেব নিজের থেকে আমার একটা হাত খরচি মজুরি ঠিক করে দিলেন। ফলে দিনে 2-5 টাকা মবলগ রোজগার হতে লাগলো। আমাকে আর পায় কে? এ একেবারে রীতিমতো চাকরি। জলে জলে বেড়ানোর একটা আলাদা মজা আছে। মাঝে মাঝে লঞ্চ বদল করি, নতুন গঞ্জ শহর দেখে বেড়াই। এভাবেই নানা নদীপথ, বন্দর আমার দেখা হয়ে গেল। কিন্তু জলে বেশি দিন বাস করা ডাঙার মানুষদের ধাতে সয় না। একসময় ডাঙার জন্য প্রাণ আকুপাকু করে। লঞ্চে 2-1 গাভা, বানারীপাড়া, স্বরূপকাঠি এসব জায়গায় গিয়েছিলাম। বানারীপাড়া যেতে এক ধরনের বিশালকায় লম্বা নৌকো দেখেছিলাম। তাতে 50-100 যাত্রী যাতায়াত করে। মাঝিরা দাঁড় বেয়ে চালায়। এই নৌকোর নাম গয়নার নৌকো। ইচ্ছে হলো এই নৌকোয় চেপে বরিশালের উত্তর অঞ্চলটা একটু বেড়াবো। সম্পূর্ণ উদ্দেশ্যবিহীন এই ভ্রমণ। পকেটে কিছু পয়সা জমেছে, অতএব চিন্তা নেই। লঞ্চের বন্ধুদের কাছ থেকে কয়েকদিনের জন্য বিদায় নিয়ে দিন কয়েক বর্দার শ্বশুরমশাইয়ের বাসায় থাকলাম। ভাবছিলাম কোথায় যাই। গয়না তো এক ঘাটে নিশ্চয়ই আমাকে পৌঁছে দেবে। সেখানে ঠিকানা কি? গয়না নৌকোটির সর্বশেষ ঘাট বানারীপাড়া। হঠাৎ মনে পড়ল সেখানে আমাদের স্কুলের এক মাস্টার মশাইয়ের কে যেন আত্মীয় থাকে। তার নামটাও জানা ছিল। মাস্টার মশাইয়ের আত্মীয়ের আমার আত্মীয় হতে বাধা নেই। তাই এক সন্ধে খাওয়া দাওয়া সেরে গয়নায় উঠে পড়লাম। এর আগে এ ধরনের নৌকোয় চাপিনি। 8-10 জন দাঁড়িয়ে নৌকোটি চালিয়ে থাকে। গতি যান্ত্রিক জলযানের একান্তই মন্থর। মাথার ছাউনিটি বেশ নিচু, উঠে দাঁড়াবার উপায় নেই। বসে বা শুয়ে যাতায়াত করতে হয়। আজকাল আর এ ধরনের নৌকোর প্রচলন নেই।
গয়না শুয়ে ঘুম আসছিল না। দুই প্রান্তে দুটি ম্লান হ্যারিকেন জ্বলছিল। মাঝে মধ্যে আরোহীদের কথাবার্তা, এর সঙ্গেই তাল রেখে দাঁড়ের ছপাছপ শব্দ। গলুয়ের ফাঁকটুকু দিয়ে দূরের লক্ষ যোজন আলোকবর্ষ পার হয়ে অজানা নক্ষত্রের দ্যুতি দেখা যাচ্ছে। মাঝে মাঝে কিস্সাদার বুড়ো এবং দাঁড়িরা হুঁশিয়ার বলে চিৎকার করে উঠছে। দেশের পরিস্থিতি প্রায় অরাজক। কখন ডাকাত দল এসে চড়াও হবে বলা যায় না। কখনো আবার কিস্সাদার বুড়ো দাঁড়িদের এবং যাত্রীদেরও একঘেয়েমি কাটানোর জন্য চড়া গলায় রহিম বাদশার কিস্সা বা আন্ধা বন্ধুর কথা গান করছে। গলুয়ের কাছে একটি লোক অন্য জলযানকে সতর্ক করার জন্য ডিম ডিম শব্দে নাগাড়া টিকাড়া বাজাচ্ছে। সব মিলিয়ে নিজের অস্তিত্বকে কেমন যেন অলীক বোধ হচ্ছিল। শহর জীবনের যে স্বাদ কিছুকালের অভ্যেসের কারণে আমার মধ্যে বাসা বেঁধেছিল, তার তীব্রতা কাটিয়ে কিস্সাদার বুড়োর গান, কাহিনী এবং এই প্রায় আদিম মানুষের মতো ভ্রমণ কি আমাকে আবার পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অথবা আমি আমার শিকড়ের সঙ্গেই ক্রমশ আরও সম্পৃক্ত হচ্ছি? এই নদী যার বুকের ওপর দিয়ে আমি এখন যাচ্ছি, সে কি আমাকে অন্য রূপে জীবনের অন্য কোনো কূলে নিয়ে যাবে? সবাই আমাকে এদেশ ছেড়ে ভাগ্যের সন্ধানে অন্য এক দেশে চলে যেতে বলছে। আমি কি সেখানে যাব? এই দেশ, এই নদী, এর গাছপালা, এর প্রান্তর আমি বড় ভালোবাসি। এখানে সহস্র অপমান সত্ত্বেও একে ছেড়ে যেতে ইচ্ছে হয় না। যদি ছেড়ে যেতেই হয়, পিছাড়ার খালের স্মৃতির মতো এর সব নদী, সব খাল এবং সব আয়োজনই একসময় আমার স্মৃতিই হয়ে থাকবে। আমি আর এই ভূমি, নদী, বৃক্ষ বা আকাশের কেউই থাকবো না। আমি বা আমরা যারা একদিন এই সব আয়োজন ভালোবেসে ধান ঘরে, নবান্ন, পৌষ পার্বণ ইত্যাকার হাজারো উৎসবের মহিমান্বতায় নিজেদের শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে বেঁচে পড়তে, সুখে দুঃখে, কলহে বিষাদে বা শান্তি অশান্তিতে সর্বে লোকা সুখীনা ভবন্তু বোধে একাত্ম ছিলাম, অতঃপর আমরা আর তা থাকবো না। এইসব চিন্তনের প্রগাঢ়তায় শেষ নিশীথের নদীর শান্ত বাতাস আমাকে আলিঙ্গন করে যেন এক অলৌকিক তন্দ্রামগ্নতায় নিমজ্জিত করল। ঠিক ঘুম নয়, জাগরণ এবং তন্দ্রার মাঝামাঝি এক অবস্থান। আমার মনে হচ্ছিল আকাশের মেঘের আড়াল থেকে এক্ষুনি একটা ঘোর নাদ ধ্বনিত হবে। আমি শুনতে পাবো, হে মূষা, ভীত হবার হেতু নেই। তোমার সামনে যে বিস্তীর্ণ পাথার, তা তোমার পথ রোধ করতে পারবে না। তুমি তোমার দণ্ডের সাহায্যে সমুদ্রকে আঘাত করো, সে তোমাকে পথ করে দেবে। তোমার পেছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়া করছে, তারা অচিরেই জলমগ্ন হবে। আমি মূষা এবং আমার হাতে একটি অলৌকিক দণ্ড আছে। এরকম এক বোধ আমার মস্তিষ্ক অধিকার করলে আমি পরম প্রশান্তিতে ঘুমিয়ে পড়লাম। নৌকো চলতেই থাকলো। ঘুমের গভীর থেকে মাথা তুলে দাঁড়ায় এক বিশালকায় দেবপম বৃক্ষ। সময়ের খালের জলে তারই বিষণ্ণ প্রচ্ছায়া। ঝুরঝুর করে বৃক্ষ তার পাতা ঝরিয়ে যাচ্ছেন, যেন অঝরে কাঁদছেন, যেন অসহায় এক প্রাচীন কুলপতি তার অবাধ্য দুঃশাসনীয় গোষ্ঠীর আত্মঘাতী মাৎসন্যায়ী আচরণে মুহ্যমান। খালের দিকে বাড়ানো তার শিকড়ের সঙ্গে সার সার নৌকো বাঁধা, নাকি বৃক্ষই তাদের আঁকড়ে ধরে আছেন এখনো। তীরে আশপাশ গ্রামবাসী, মেয়ে, পুরুষ, শিশু, বৃদ্ধ, এই জনপদে তারা আর থাকবে না। থাকবে না এই কুলপতির ছত্রছায়ে। এই জনপদ আর তাদের নয়। এরকম এক বার্তা আশপাশের এইসব ধান ক্ষেত, গোপাট, আম, জাম, নারকোল, সুপারি, তালের বাগিচায়, এই নদী খাল আর তার কিনারের হোগল, কাশ, ছইলা অথবা কেয়ার ঝাড়, এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা পুকুর, দিঘি, পরম্পরাগত তাবৎ এই আত্মীয় আয়োজনের কিছুই আর নাকি তাদের নয়। কখনো এই হাহাকারের জলছবি, আবার মুহূর্তে পট পরিবর্তন। অন্তরের বিষণ্ণতার বাষ্প কোথাও উধাও, সেখানে তখন তাবৎ উজ্জ্বল উৎসবের উজাগরী উল্লাস।
জরিনা, গুনা বিবি, রয়ানি কীর্তনের আসর অথবা পৌষ সংক্রান্তির নৈল্লার ডাক বা 12 বাঘের ছড়ায় রমেন নটের ঢোলের বলে সেই সুস্থিত প্রাচুর্যের প্রতিশ্রুতি, আর হর্ষোৎফুল্ল সেই কুলপতি মহাবৃক্ষের আন্দোলিত শাখা প্রশাখার সুনিশ্চিত আশ্বাস। ঠাকুর কুলায় বল, ও গিরি, ও গিরি, বাইর কইয়া দেও সোনার পিঁড়ি, সোনার পিঁড়িতে বইবে কেডা, বা ঠাকুর আবার কেডা, বাস্তু ঠাকুর দিবেন বর, ধানে চাউলে ভরবে ঘর, ধান দিবেন না দিবেন করি, মাছ খাড়ালে সোনার লড়ি। বা ঠাকুর দুহাত উজাড় করে বর দিচ্ছেন। উষা ঠাকুরুন নগেন জেঠিমাকে যেন বলছেন, কি বউ, কইছিলাম না আবার সব ঠিক হইয়া যাইবে, এখন দেখলি তো, ওই তো বক্সিরা, চটকিরা, উকিল বাড়াইয়ারা বেবাকে আইয়া পড়ছে, যুগিপাড়া, নাপিতপাড়া, ভুইমালিরা, ধোপারা বেবাকে আইছে, যাউক, আর কোনো উদ্বাগ নাই। যারা যারা গ্রাম শূন্য করে চলে গিয়েছিল সবাই ফিরে এসেছে, আবার সব ভরপুর। বাস্তু দেবতা যেন জাগ্রত মহিমায় ভাস্বর এবং নবসজ্জায় সুস্থিত। গয়নার নৌকোখানা যেন ছোট্ট একটা ডিঙি হয়ে পিছাড়ার খালে গিয়ে ঢুকে পড়েছে। দুপারের লোকেরা বলা বলি করছে, ভাবছিল যাইবে গিয়া, ফিরইয়াই আইছে, আইবে না, আইতেই আইবে। খালটির চেহারা সেই আগের মতোই, জোয়ারের ঘোলা জল, করকিনা মলান্তি আর ভাটা মাছগুলোর উজান ঠেলে চলা, শুকনো পাতাগুলোর ভেসে যাওয়া, আর আমাদের হুটোপুটি। নগেন মশাইয়ের কামরাঙা বাগানটিও তেমনি বাহারিই আছে। পিছাড়ার খালপাড়ের বাঁশঝাড়, পাশের ঢোলকলমির জঙ্গল, আশপাশের বনমাটালির জটলা, সটির বন, আর তাদের অন্দর থেকে উঁকি মারা বিচিত্র বর্ণের ডাঁটো সটি ফুল, সবাই যে যার জায়গায় হৃষ্ট মনে আসন বিছিয়ে বসে গেছে যেন। এমনকি সেই অতিকায় বুড়ো থুতথুড়ে যজ্ঞি ডুমুরের গাছটা তার সারা গায়ে লাল লাল পাকা পুরুষ্ট ফলগুলো নিয়ে গোলাঘরের পেছন দিকটায় খালের কিনার ঘেঁষে যেমনটি ছিল তেমনটি পাহারাদারি করছে। এক ঝাঁক শালিক আর চন্দনা মহাভোজ লাগিয়ে দিয়েছে সেখানে। বুকের মধ্যে শৈশবের উৎসবী উচ্ছ্বাসগুলো কলকল করে উঠছে, যেন আনন্দেরা ঢাক ডগর বাজাচ্ছে মগ্ন চৈতন্যে। এই বিভিন্নমুখী অভিঘাতের বহুমাত্রিক কোলাজ কখনো ব্যথায়, কখনো উল্লাসে যেন আরও গভীরে নিমগ্ন করছে আমাকে। এই রকম আরও আরও গভীর ঘুমে তলিয়ে যেতে যেতে আর কোনোদিন এই জঙ্গম বোধ থেকে জেগে না ওঠার এক আকুল প্রার্থনা বুকের অত্যন্ত গোপন তল থেকে শতোৎসারে উদ্গীত হতে থাকলে আমি যেন কাল রহিত, দেশ রহিত এক অনির্বচনীয় সত্তায় বিলীন হতে থাকি এবং তা যেন এক অনুপম সত্যে প্রতিষ্ঠা পায়। তথাপি যেহেতু সেই গয়নার নৌকাখানা চলতেই থাকে, তাই মগ্নতায়ও অনুভূত হয় এই কাঙ্ক্ষণীয় বোধের ক্ষণিকত্ব। অমনি আবার বুকের মধ্যে ঠেলে জেগে ওঠা এক হাহাকারে জানতে পারি যে ওই মহাবৃক্ষ তার অনন্ত বিবিক্তি নিয়ে অতপর আমাদের ধ্বস্ত করেই চলবেন, কারণ তার নিষেধ আমরা গ্রাহ্য করিনি। তার পাতা ঝরানোর দোতনা, ছড়িয়ে দেয়া জড়িয়ে ধরা শেকড়ের আরতি আমাদের পরস্পর অসহিষ্ণু দুই সম্প্রদায়ের মানুষদের কিছুমাত্র বিবেকে বিবস্বান করেনি। তার আচরণ থেকে আমরা কিছুমাত্র নিদর্শন গ্রহণ করিনি, যেমন করিনি পিছাড়ার খালের প্রবহন থেকে। না, প্রকৃতির আচরণ থেকে কোনো প্রত্যাদেশ বা অহি কেউই গ্রহণ করতে সক্ষম হয়নি। এই বিষণ্ণ ব্রতকথা যদিও ব্যক্তিক উত্থান পতনের কথায় অকিঞ্চিতকর, কিন্তু এই বিষাদ বৃক্ষ এবং বিষাদিনী নদীর সন্তানেরা সবাই তার অংশী। আমি শুধু কথক মাত্র। এই ব্রতকথা শেষ হয়েও শেষ হবে না যতদিন না এই মহা বিষাদ বৃক্ষের অভিশাপকাল শেষ হয়। হয়তো একদিন আমাদের এই জনপদের কারো কোনো উত্তরপুরুষ কোনোদিন এই মহাবৃক্ষের যে শিকড়ে নৌকার কাছিগুলো বাঁধা ছিল তার সন্ধান পাবার জন্য আকুল হয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছবে, যেমন সগর রাজার উত্তরপুরুষেরা যুগ যুগ প্রচেষ্টার পর পৌঁছতে পেরে সাপ মুক্ত করেছিল
তাদের পূর্বপুরুষদের তেমনি। আর সেদিনই হয়তো এই অভিশাপের কাল শেষ হয়ে বুড়ি পিসিমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বা ঠাকুর আবার আপন মহিমায় প্রতিষ্ঠিত হবেন এক জ্যোতির্ময় বিকাশে। বিষাদ বৃক্ষ তো শেষ হলো, কিন্তু এই অভিশাপের কাল কখনো শেষ হবে কি? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।